সুপ্রিয় দর্শক, শিক্ষার্থীদের স্বপ্ন ও ক্যারিয়ার নিয়ে আমাদের বিশেষ আয়োজন চাকুরি.com অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, এই অনুষ্ঠানে আমরা শিক্ষার্থীদের জন্য একটি বিষয়ভিত্তিক ক্যারিয়ার নিয়ে আলোচনা করে থাকি এবং অনুষ্ঠানের শেষে আমরা জানব দেশের কিছু চাকরির খবর। দর্শক, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পেশা যখন প্রাণী চিকিৎসক। এ বিষয়ে আলোচনা করতে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন অতিথি। দর্শক, আজকে অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রাশেদুল আলম। আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আপনার কাছে প্রথমেই জানতে চাইব, ডিভিএম বিষয়ে পড়াশোনা করার পর একজন শিক্ষার্থীর ক্যারিয়ার গড়ার কী কী সুযোগ রয়েছে? ডিবিএম ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন, যেখানে আমরা এটাকে প্রাণী চিকিৎসক অথবা সংক্ষেপে বলা হয় ভেটেরিনারিয়ান, যেটা প্রাণী চিকিৎসক। এবং এই প্রাণী চিকিৎসক বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল, এই কাউন্সিল কর্তৃক এটা আমাদের রেজিস্ট্রেশন পাওয়ার পরে তখন একজন স্টুডেন্ট, তখন সে যেটা লাইসেন্স আমরা যেটা বলি বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল, সেটা পাওয়ার পরে তখন সে একজন প্র্যাকটিশনার হিসাবে প্রথম সে তার সার্ভিসে ঢুকতে পারবে। এবং এই ভেটেরিনারি যেটা 5 বছর মেয়াদ একটা কোর্স, এবং 4 বছর হচ্ছে আপনার যে ক্যাম্পাসে এবং 1 বছর হচ্ছে ইন্টার্নশিপ, টোটাল হচ্ছে 5 ইয়ার্স। এই 5 বছর কোর্স করে তখন সে আপনার একজন দক্ষ ভেটেরিনারি হিসেবে তখন সে প্র্যাকটিস করার লাইসেন্স পাবে। তো আমাদের এই একজন ভেটেরিনারিয়ান হিসেবে তার অনেকগুলো স্কোপ রয়েছে। যেমন আপনি যদি সরকারি চাকরিতে প্রথম তারা হচ্ছে বিসিএস হিসেবে, তখন যে ক্যাডার রয়েছে আমাদের এখানে, সে একজন পশু চিকিৎসক, তখনই সে ভেটেরিনারি সার্জন হিসেবে তখন সে জয়েন করবে। এটা হচ্ছে তার এন্ট্রেন্স লেভেলে। এর পরবর্তীতে তখন সে আরও অনেকগুলো স্কোপ রয়েছে, যেমন বিএলআরআই, বাংলাদেশ লাইভ স্টক রিসার্চ ইনস্টিটিউট, তারপর হচ্ছে আপনার আইসিডিডিআরবি, এবং আপনি যদি দেখেন যে আরবিএফসি, রিমাউন্ড ভেটেরিনারিয়ান ফার্ম কোর, অর্থাৎ বাংলাদেশ মিলিটারি, ওখানে কিন্তু আমাদের স্টুডেন্ট যাওয়ার অনেক সুযোগ রয়েছে। এবং রিসেন্টলি বাংলাদেশ বিমান বাহিনী, তো ওরাও ওখানে আমাদের স্টুডেন্টরা প্রাণী চিকিৎসক হিসেবে ওখানে ডেইরি ফার্মে কাজ করতেছে। সুতরাং গভর্নমেন্ট লেভেলে অনেকগুলো স্কোপ আছে, ফুড সেফটি সেগুলো আছে। আর যদি আপনি মনে করেন, তাহলে অনেকগুলো প্রাইভেট সেক্টরে কাজ করার সুযোগ রয়েছে। যেমন আপনার বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিসগুলো আছে এবং এনজিও, সেগুলোতে তারা কাজ করার সুযোগ রয়েছে। এবং বিভিন্ন ভ্যাকসিন, বায়োমেডিক্যাল রিসার্চ, একজন যদি ভেটেরিনারিয়ান অর্থাৎ একজন ভেটেরিনারি ডক্টর, সে যদি গবেষক হিসেবে গবেষণা করতে চায়, তাহলে সে অনেক সুযোগ রয়েছে গবেষক হিসেবে যাওয়ার জন্য। এবং সর্বোপরি সে যদি কোনোটাই না করে, সে যদি প্রাইভেট হিসেবে প্রাইভেট জব অথবা যদি সরকারি জবও নাও করে, সে যদি মনে করে যে আমি নিজেই প্র্যাকটিস করব, তাহলে সেক্ষেত্রে অনেক সুযোগ রয়েছে। সে প্রাইভেট প্র্যাকটিশনার হিসেবে সে কিন্তু অনেক সুযোগ রয়েছে তার কাজ করার। সুতরাং ভেটেরিনারি শিক্ষা এটা হচ্ছে একটা অনেক পুরাতন একটা শিক্ষা এবং বিশ্বব্যাপী একটা গ্লোবাল সাবজেক্ট, এবং এই সাবজেক্টে পড়াশোনা করে তার অনেকগুলো সুযোগ রয়েছে দেশের মধ্যে এবং বিদেশের মধ্যে, সব জায়গায়তে সুযোগ রয়েছে একজন ভেটেরিনারিয়ান। এবং এটা পপুলার বাংলাদেশে সবচেয়ে ওল্ডেস্ট একটা সাবজেক্ট, ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন। ডিভিএম পড়াশোনা করতে দেশে এবং বিদেশে দুক্ষেত্রেই তো চাকরির সুযোগ রয়েছে। প্রথমে একটু জানতে চাইব, দেশে কি কি ধরনের চাকরির সুযোগ রয়েছে? যে সরকারি যদি সে কাজ যেতে চায় সরকারি জবে, তখন হচ্ছে তার বিসিএস পশু সম্পদ, এই জায়গায় ক্যাডার ভিত্তিক, যেটা ক্যাডারে ওখানে সে ঢুকে বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তর, যেটা আমাদের ডিএলএস, ডিপার্টমেন্ট অফ লাইভ স্টক সার্ভিস, ওখানে সে প্রতি বছরই আমাদের সার্কুলার আসে পিএসসির মাধ্যমে, তখন সেখানে সে উপজেলা লেভেলে ভেটেরিনারি সার্জন হিসেবে সে প্রথমে জয়েন করে। এটা হচ্ছে তার গভর্নমেন্ট লেভেলের। এরপরেও সে যদি গবেষক হিসেবে জয়েন করতে চায়, সে গবেষণা করবে, তাহলেও সেক্ষেত্রে এলআরআই, লাইভ স্টক রিসার্চ ইনস্টিটিউট, তারপর বিএলআরআই, বাংলাদেশ লাইভ স্টক রিসার্চ ইনস্টিটিউট। এবং সে যদি শিক্ষক হিসাবে, অনেক স্টুডেন্ট যারা ভালো রেজাল্ট করে, তারা বাংলাদেশের যে বিভিন্ন ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, যেমন আমাদের প্রায় 15টার মতো ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় রয়েছে, এবং 2টা বেসরকারি সহ প্রায় 15টা। এই 15টা বিশ্ববিদ্যালয়ে সে যদি ভালো রেজাল্ট করে, তখন সে শিক্ষক হিসেবে ওখানে কিন্তু তার যথেষ্ট সুযোগ রয়েছে একজন শিক্ষক হওয়ার। তো সেটা আর হচ্ছে দেশের মধ্যে আপনার উদ্যোক্তা হিসেবে সে যদি নিজেকে একজন এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপ করতে চায়, এবং অনেক স্টুডেন্ট আছে আমাদের, তারা কিন্তু এখন নিজেরা কিন্তু উদ্যোক্তা হিসেবে কাজ করতেছে, এবং তারা নিজেরা আরেকজনকে জব প্রোভাইড করতেছে। এরকম অনেক সুযোগ রয়েছে। বিভিন্ন এনজিও, তারা নিজেরাই এনজিও দিয়েছে, এবং তারা
স্টুডেন্টকে ওখানে তাদের এখন অকুপাই করতেছে। সুতরাং বিভিন্ন মানে এই যে ভ্যাকসিন প্রোডাকশন, তারপর হচ্ছে আপনার টক্সিকোলজি ল্যাব যেগুলো আছে, হ্যাঁ, তারপর হচ্ছে ওয়ান হেলথ বর্তমানে যেটা জনস্বাস্থ্য যে বিষয়গুলো, হ্যাঁ, এটা নিয়েও কাজ করার, পাবলিক হেলথ যে বিষয়টা পাবলিক হেলথে ওখানে কিন্তু তারা কাজ করার সুযোগ রয়েছে। এবং ওয়ান হেলথ ইনস্টিটিউট যেগুলা অ্যানিম্যাল হেলথ এবং হিউম্যান হেলথ এটা নিয়ে কাজ করে। সুতরাং এখনও তারা মানে যে জেনেটিক যে ডিজিজগুলো আছে, যেগুলা মানুষ থেকে অ্যানিমেলে এবং অ্যানিমেল থেকে যে মানুষে যে ট্রান্সমিট করে, হ্যাঁ, এই জায়গায় তারা কিন্তু কাজ করার সুযোগ রয়েছে। সুতরাং এবং এই হচ্ছে দেশের মধ্যে তারা বিভিন্ন সেক্টরে, হ্যাঁ, সেক্টর ওয়াইজ আগে যেগুলো বলছিলাম, তারা যদি মিলিটারি সার্ভিস যেতে চায় ওখানে সুযোগ রয়েছে, ওখানে রিমাউন্ট ভেটেরিনারি কোর হিসাবে, এবং ওখানে যথেষ্ট সুযোগ রয়েছে। এই বিষয়ে পড়াশোনা করে বিদেশে চাকরির কি সুযোগ রয়েছে, শুধু এটা যদি একটু বলেন। বিদেশের ক্ষেত্রে দেখেন আপনি এই সাবজেক্টটা, এটা হচ্ছে আপনার ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন, এই ডিগ্রিটা কিন্তু ইউএসএতে কিন্তু ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন, জাপানের সেম, এই পাকিস্তান, তাইওয়ান সবগুলো দেশে, ইউকেতে অনেক জায়গায় সেম ডিগ্রি, অর্থাৎ কারিকুলার যেটা ওনারা যেটা পড়ায় আমরা সেম কারিকুলা পড়াই ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন। এবং আমাদের যে কারিকুলা যেটা অলরেডি সেটা আমাদের একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং ছিল, যেটা সমঝোতা স্মারক আপনার টাফট ইউনিভার্সিটি যেটা ইউএসএতে, এবং ওরা এখানে আমাদের কোর্সগুলা তারা ভেরিফাইড করেছে এবং তারা এটাকে রিকগনাইজ করেছে। এবং এই যে আমাদের চট্টগ্রাম ভেটেরিনারি এবং অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের যে কারিকুলাম সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড আন্তর্জাতিক মানের কারিকুলাম, এবং এটা মাধ্যমে তারা বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, যেমন আমি মেলবোর্ন ইউনিভার্সিটি থেকে পোস্টডক করেছি, ওখানেও আমাদের অনেক স্টুডেন্ট তারা ওখানে জব করতেছে, তারা রিসার্চার হিসেবে এবং তারা রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে তারা কাজ করতেছে, হ্যাঁ, গবেষক হিসেবে কাজ করতেছে। এবং তারা ওখানে বিভিন্ন প্রাইভেট যে ফার্মগুলো আছে, হ্যাঁ, আপনার ডেয়ারি ফার্ম, পোলট্রি ফার্ম, এগুলোতে কাজ করতেছে। সুতরাং আপনাদের বিদেশে তার সে যদি হায়ার স্টাডি করতে চায়, এমএসসি, এমফিল, পিএইচডি, পোস্টডক, হ্যাঁ, এই সমস্ত বিভিন্ন সব জায়গায় তারা কিন্তু সুযোগ রয়েছে। এই সেক্টরে যদি এই যদি তার ডিগ্রিটা যদি অনার্স ডিগ্রি ডিবিএম হয় ডক্টর ভেটেরিনারি মেডিসিন, তাহলে দেশে এবং দেশের বাইরে তার সুযোগ সুবিধা হচ্ছে বিস্তৃত, অনেক মানে ব্যাপ্তিটা অনেক বেশি। অর্থাৎ এই বিষয়ে পড়াশোনা করে বিদেশে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে, অনেক সুযোগ রয়েছে, অনেক সুযোগ। এই পর্যায়ে একটু জানতে চাইবো, এই বিষয়ে পড়াশোনা করে উচ্চশিক্ষায় যারা আগ্রহী তারা আসলে দেশ এবং বিদেশে কিভাবে পড়াশোনা উচ্চশিক্ষার জন্য অ্যাপ্লাই করবে সেটা যদি একটু বলেন। দেখেন ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন সেটা হচ্ছে আমাদের 5 বছরের কোর্স। এরপরে সে যদি মনে করে যে একজন স্টুডেন্ট সে আরও উচ্চতর ডিগ্রি সে অ্যাচিভ করবে, সেক্ষেত্রে সে মাস্টার্স আমাদের দেশেও করতে পারে। যেমন আমাদের অনেকগুলো ডিসিপ্লিন রয়েছে, আপনার ফিজিওলজি একটা ডিসিপ্লিন, বায়োকেমিস্ট্রি, তারপর হচ্ছে ফার্মাকোলজি, আপনার মাইক্রোবায়োলজি, মেডিসিন, সার্জারি, পাবলিক হেলথ, বিভিন্নগুলো ডিসিপ্লিন রয়েছে। সে যদি মাস্টার্স করতে চায় তাহলে এই সমস্ত সাবজেক্টে সে মাস্টার্স করার সুযোগ রয়েছে। এবং সে যদি পিএইচডি করতে চায়, বর্তমানে আমাদের ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন থেকে, হ্যাঁ, অনেকগুলা ফান্ড তারা প্রাইভেট রিলিজ করতেছে এবং হায়ার স্টাডির জন্য গভর্নমেন্ট এনকারেজ করতেছে। সুতরাং এখানে সে যদি পিএইচডি করতে চায় অবশ্যই পিএইচডি সুযোগ রয়েছে। এবং বিদেশে যেটা আপনি বললাম, বিদেশে তো অনেক সুযোগ, বিশেষ করে আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, হ্যাঁ, তারা কিন্তু প্রতি বছরই অনেকগুলো সার্কুলার দেয় এবং এর মাধ্যমে সারা বিশ্বব্যাপী, এটা হচ্ছে ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার যেগুলো রেপুটেড ইউনিভার্সিটি যেগুলো রয়েছে, রিনাউন্ড যে বিশ্ববিদ্যালয়গুলো, এবং সেগুলোতে অনেকগুলো স্টুডেন্ট তারা উচ্চশিক্ষার জন্য, হ্যাঁ, স্পেসিফিক যে সাবজেক্টে সে যদি মনে করে সে স্পেশালাইজড হবে, হ্যাঁ, তার সাবজেক্টে সে কিন্তু মেডিসিন যদি স্পেশালাইজড হয় মেডিসিন, সার্জারি যদি স্পেশালাইজড হতে পারে তাহলে সার্জারিতে, এবং সে যদি বায়োকেমিস্ট হতে চায় তাহলে ওই সব জায়গায় তাদের যথেষ্ট সুযোগ রয়েছে তাকে স্পেশালাইজড ডিগ্রি অ্যাচিভ করার যথেষ্ট সুযোগ রয়েছে দেশে এবং দেশের বাইরে দুই জায়গাতেই। স্যার, আপনি তো বললেন যে এই ডিভিএমের বেশ কয়েকটি ডিসিপ্লিনের কথা বললেন, আমরা একটু জানতে চাইবো যে কী কী ডিসিপ্লিন রয়েছে এবং কোন কোন ডিসিপ্লিনে পড়ার সুযোগ রয়েছে শিক্ষার্থীরা পড়বে, এই ডিসিপ্লিন সম্পর্কে যদি একটু বলেন আমাদেরকে। একজন ডক্টর হইতে হলে তাকে মৌলিক যে সাবজেক্টগুলো সেগুলো পড়তে হবে, তারপরে তাকে মানে প্যারা ক্লিনিক্যাল যে সাবজেক্ট এগুলো পড়তে হবে, এবং তারপর হচ্ছে ক্লিনিক্যাল সাবজেক্ট, অর্থাৎ এই সবগুলাই তার হচ্ছে প্রি ক্লিনিক্যাল, প্যারা ক্লিনিক্যাল এবং ক্লিনিক্যাল, এই সবগুলো সাবজেক্ট পড়ার পরেই তখন সে কিন্তু মানে আপনার এই ডিগ্রিটা অ্যাচিভ করবে। কিন্তু আমাদের ডিপার্টমেন্ট রয়েছে অনেকগুলা, যেমন আমাদের বিশ্ববিদ্যালয় যদি মনে করেন তাহলে আমাদের 9টা ডিপার্টমেন্ট রয়েছে, কিন্তু 9টা ডিপার্টমেন্টে কিন্তু আমার ডিগ্রি কিন্তু একটাই, হ্যাঁ। এই 9টা ডিপার্টমেন্টে একজন স্টুডেন্ট সবগুলাই লেখাপড়া করে সে কিন্তু মানে ডিগ্রি হবে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন। এরপরে সে স্পেশালাইজড যেটা বলেছিলাম, যেমন সে যদি মাস্টার্স হিসেবে মাইক্রোবায়োলজির, সে ভ্যাকসিন নিয়ে কাজ করবে,
হ্যাঁ, মানে বায়োমেডিক্যাল রিসার্চ, তাহলে কিন্তু সে তখন তার ইন্টেনশন হচ্ছে সে আপনার মাইক্রোবায়োলজিতে মাস্টার্স করবে। তখন সে যখন বিএলআরআই কথা বলেছিলাম, বাংলাদেশ লাইভ স্টক রিসার্চ ইনস্টিটিউট অথবা এলআরআই লাইভ স্টক রিসার্চ ইনস্টিটিউট, ওখানে আপনার বিভিন্ন ডিজিজগুলো নিয়ে গবেষণা করা হয়, ভ্যাকসিন উৎপাদন করে, এই সমস্ত, তাহলে এটা নিয়ে সে কাজ করবে, ওখানে সে মাস্টার্স করবে। একজন যদি সে ডেইরি সায়েন্টিস্ট হতে চায় তাহলে সে ডেইরি সায়েন্সে মাস্টার্স করবে, তাহলে সে তার যে নলেজটা, স্পেশালাইজড যে নলেজটা সে নিল, সেক্ষেত্রে সে ডেইরি ফার্মে কাজ করবে। আবার কেউ কেউ আছে যে হ্যাচারি, যেমন সে মানে হ্যাচারিতে কাজ করবে, যেখানে পোলট্রি প্রোডাকশন এটা নিয়ে কাজ করবে, তাহলে পোলট্রিতে সে মাস্টার্স করবে। আবার যদি সে বায়োকেমিস্ট্রি, যেমন সে গবেষক হবে এবং যে মৌলিক যে রিসার্চগুলো আছে এটা নিয়ে সে গবেষণা করবে, তাহলে সে বায়োকেমিস্ট্রি, তারপরে ফিজিওলজি, এগুলো নিয়েতে মানে মাস্টার্স বা পিএইচডি করতে পারবে। আবার যদি ফার্মাকোলজি, যেমন সে ড্রাগ নিয়ে কাজ করবে, ড্রাগের উপর, হ্যাঁ, ড্রাগ ডিসকভারি এবং ড্রাগ ট্রায়াল, হ্যাঁ, নতুন ড্রাগ উদ্ভাবন করবে, হ্যাঁ, যেমন আপনাদের এখন অ্যান্টিবায়োটিক নিয়ে আমাদের যেটা এএমআর, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, এটার অল্টারনেটিভ হিসাবে অনেকগুলা যেমন আপনার প্ল্যান্ট থেকে যে অনেকগুলা প্রপার্টিস আছে যেগুলো অ্যান্টিমাইক্রোবিয়াল যেগুলো গুণাবলী রয়েছে, তখন সে যদি ফার্মাকোলজির এগুলো হার্বাল প্রোডাক্ট যেগুলো, তারপরে হচ্ছে ফাইটোপ্ল্যান্ট, হ্যাঁ, যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করবে, তখন সে ওই দিকেতে স্পেশালাইজড হবে। সুতরাং তার এই সমস্ত যে মানে বেসিক সাবজেক্টগুলো পড়ে আসছিল, এখন যে স্পেশালাইজড যে কোনো একটাতে ফোকাস করবে, সেক্ষেত্রে কিন্তু সে ওই জায়গায় যাওয়ার সুযোগ রয়েছে। এবং কেউ যদি শুধু সার্জন হবে, সেক্ষেত্রে সে সার্জারি করবে, যেমন অনেক আমাদের অ্যানিমেল আছে তাদেরকে মানে সার্জারি করতে হয়, অনেক বড় বড় সার্জারি করতে হয়, সিজারিয়ান অপারেশন আছে, হ্যাঁ, করতে হয়, তারপর তাকে আরও মানে করতে হয়, যেমন নিউটারিং করতে হয়, হ্যাঁ, যেগুলো, তো সেক্ষেত্রে সার্জন হিসাবে সে এগুলো শিখবে, হ্যাঁ, সেক্ষেত্রে সে ওই জায়গায় স্পেশালিস্ট হবে। সুতরাং তাকে মানে এই বিভিন্ন যে সাবজেক্টগুলো সে পড়ে আসছিল আন্ডার গ্রেডে, পোস্ট গ্রাজুয়েটে সে ওই জায়গায় স্পেশালাইজড হবে এবং সেখানে সে উচ্চশিক্ষা মাস্টার্স বলেন অথবা সে স্পেসিফিক কোনো একটা মলিকুল নিয়ে কাজ করবে, তখন সে পিএইচডিতে তার কাজ করার সুযোগ রয়েছে। যেমন আমি কাজ করেছি, আমি মনোঅ্যামাইন, একটা হচ্ছে নিউরোট্রান্সমিটার, হ্যাঁ, মনোঅ্যামাইন, যেগুলো নিয়ে আমি কাজ করেছি, স্পেসিফিক ব্রেনে যে কী কাজ করে, খাবারের সাথে মনোঅ্যামাইনের কী সম্পর্ক, সেটা নিয়ে আমি স্পেশালাইজড একটা এরিয়াতে কাজ করেছি। এবং এইভাবে সুযোগ রয়েছে অনেক কাজ করার। আপনার কথার সূত্র ধরে একটু জানতে চাইবো স্যার আপনার কাছে, এই ফিজিওলজি, ফার্মাকোলজি, বায়োকেমিস্ট্রি, এই বিষয়গুলোতে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এর গুরুত্বটা কতটুকু? দেখুন, এটা হচ্ছে একটা মৌলিক সাবজেক্ট। আমাদের যে ফিজিওলজি, এটা হচ্ছে আপনার একটা অ্যানিমেলের তার শরীরের মধ্যে যে স্বাভাবিক কার্যক্রম কীভাবে হয়ে থাকে সেটা নিয়ে কিন্তু ফিজিওলজি ডিল করে। আপনি যদি স্বাভাবিক বিষয়গুলা, নর্মাল যে কন্ডিশন একটা অ্যানিমেলের, সেটা যদি না জানেন, তাহলে কিন্তু আপনি একটা অ্যানিমেলে যদি ডিজিজ হয়, রোগ হয়, তাহলে কিন্তু আপনি ওইটা কিন্তু বুঝতে পারবেন না। সুতরাং আপনাকে প্রথমে যে বেসিক যে মৌলিক যে সাবজেক্টগুলো, পুরা বডিতে আপনার একটা অ্যানিমেলের সমস্ত বডি যতগুলো সিস্টেম রয়েছে সবগুলো সম্পর্কে তাকে জানতে হবে। সুতরাং এখানে ফিজিওলজি নলেজটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মানে নর্মাল বিষয় যদি না জানে, তাহলে সেক্ষেত্রে সে তার প্যাথোলজি, যেটা আমরা অ্যাবনর্মাল বলি, হ্যাঁ, তাহলে সে কিন্তু এটা বুঝতে পারবে না। যেমন এক্সাম্পল, আপনার ব্লাড সার্কুলেশন হচ্ছে বডির মধ্যে, কীভাবে হচ্ছে এটা পুরো বডির মধ্যে, তখন আপনাকে এটা পুরো নেটওয়ার্কটা জানতে হবে, তখনই আপনি কিন্তু প্যাথোলজির কোন জায়গায় কোনো প্রবলেম হচ্ছে কিনা, ব্লক হচ্ছে কিনা, তখন সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। তদ্রূপ আপনি বায়োকেমিস্ট্রিতে আপনার আমাদের যে বডির মধ্যে যেগুলো কেমিক্যাল রিয়াকশন যেগুলো হচ্ছে, তারপর হচ্ছে বিপাক, যেটা মেটাবলিজম বলি আমরা, হ্যাঁ, তো এনজাইমেটিক রিয়াকশন যেগুলো হচ্ছে, হ্যাঁ, পুরো বডির মধ্যে, সেটা সম্পর্কে বায়োকেমিস্ট্রি নলেজটা আপনার জানতে হবে। এবং ফার্মাকোলজি, যেটা আপনার ড্রাগ, হ্যাঁ, ড্রাগ কীভাবে কাজ করে, হ্যাঁ, কোথায় কীভাবে কত ডোজে দিতে হবে, হ্যাঁ, এটা উইথড্রল পিরিয়ড কতদিন, হ্যাঁ, আপনার রেসিডুয়াল ইফেক্ট কেমন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তখন ফার্মাকোলজির এই বিষয়গুলো জানতে হবে। তাহলে আপনার এই যে সাবজেক্টগুলো, এখন আমাদের দেখেন দেশের মধ্যে তো লাইভ স্টক পপুলেশন আমাদের অনেক প্রোডাকশন হচ্ছে, এখন যেমন এটা সামার সিজন আমাদের আসতেছে, তাহলে এখন হিট স্ট্রেস হচ্ছে, একটা তাপ ধকল যেটা বলি আমরা, তাহলে হিট স্ট্রেসের সাথে একটা ডেয়ারি কাউয়ের তার দুধ প্রোডাকশন কমে যায়, তাহলে সেক্ষেত্রে আপনার এই যে বায়োকেমিস্ট্রি এবং ফিজিওলজি, এই দুইটা নলেজ আপনাকে জানতে হবে, তখনই কিন্তু আপনি এটা মিটিগেট করতে পারবেন যে হিট স্ট্রেসটা কীভাবে আমরা কাউন্টার দেওয়া যায়, হ্যাঁ। সুতরাং এই সাবজেক্টগুলোর বেসিক মৌলিক জ্ঞানটা যদি আপনি জানেন, সেক্ষেত্রে আপনি বিভিন্ন এরিয়াতে যখন কাজ করার আপনার সুযোগ রয়েছে, আপনি আবারই একই সেম আপনার প্রাইভেট সেক্টর বলেন বা গভর্নমেন্ট সেক্টর বলেন, সব সেক্টরে আপনি কাজ করার সুযোগ পাবেন এই সাবজেক্টগুলো যদি ভালোভাবে জানেন। এবং আপনি যদি প্রাইভেট একজন প্র্যাকটিশনার হন,
তাহলে আপনার মৌলিক এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে। স্যার, অনুষ্ঠানে এই পর্যায়ে একটু জানতে চাইবো যে আপনি এই পেশায় কিভাবে আসলেন, কি প্রেরণা ছিল সেটি যদি একটু বলতেন। আমি আসলে আমার ইচ্ছে ছিল মানে একজন ডক্টর হওয়ার, এটা আইদার হিউম্যান ডক্টর অথবা ভেটেরিনারি ডক্টর। তো স্বভাবতই আমাদের হিউম্যান ডক্টরটা আগেই প্রায়োরিটি থাকে। তো আমাদের যে ছোটোবেলা থেকে এগুলা গ্রামে ছিলাম, গরু বাছুর ছিল, পোলট্রি ছিল, হ্যাঁ, এগুলোর প্রতি আলাদা একটা মানে অ্যাফেকশন ছিল, হ্যাঁ, এটা নিয়ে। তো আমি দেখতাম যে একটা অ্যানিম্যাল, মানুষ যখন সে যখন রোগাক্রান্ত হয়, তার যখন ডিজিজ হয়, তখন সে কথা বলতে পারে, সে নিজেকে এক্সপ্রেস করতে পারে তার কী প্রবলেম। কিন্তু একটা অ্যানিম্যাল সে তো পারে না, সে বলতে পারে না তার কী প্রবলেম হচ্ছে। তখন থেকে তার যে ওখানের তার কী বডির মধ্যে, হ্যাঁ, যে বিষয়গুলা, তখনই অ্যানিম্যালের প্রতি আমার একটা অ্যাফেকশন ছিল যে আমি এই লাইনে যদি আমরা ডেভেলপ করি। তখন আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশে আমি যখন এই পেশায় অর্থাৎ এখানে যখন আমি পরীক্ষা দিই, মানে ওই বাংলাদেশ তখনই ছিল বাংলাদেশে একমাত্র বাংলাদেশ ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, সেটাই ছিল, আর কোনো কিন্তু ইউনিভার্সিটি ছিল না। এই পেশায় যদি কেউ আসতে চায় তাহলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তাকে ভর্তি হতে হবে। তখন আমি কিন্তু আই ওয়াজ বর্ন ইন বর্টাম ইন চট্টগ্রাম, কিন্তু আমি ওখানে গিয়েছি, আমি এই ডিগ্রিটা নিয়েছি। শিক্ষার জার্নিটা একটু জানতে চাইবো আমাদের দর্শকদের জন্য, আপনার কিভাবে নিজেকে সমৃদ্ধ করেছেন সেটি যদি একটু বলেন। চট্টগ্রামে আমি বড় হয়েছি, আমার স্কুল কলেজগুলো ছিল চট্টগ্রামে। এরপরে আমি এইচএসসি পাশ করার পরে আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, ওখানে আমি পরীক্ষা দিয়েছিলাম। তখন আমি ওখানে সুযোগ হয়েছে আমার, এবং আমি ওখান থেকে ভর্তি হই। 1995 সালে আমাদের ক্লাস শুরু হয়। আমাদের সেশন ছিল 93-4, এই সেশনে আমরা ভর্তি হই, এবং ওখানে আমরা এই ফার্স্ট ইয়ার থেকে ক্লাস শুরু করি। আমাদের 4 বছরের কোর্সে, তখন আমাদের ইন্টার্নশিপ ছিল না, তখন ছিল 4 বছরের কোর্স। কিন্তু এখনকার আমাদের স্টুডেন্ট যারা, তারা অত্যন্ত লাকি, তারা এখন ইন্টার্নশিপ সহ প্রায় 5 বছরের কোর্স তারা করতেছে, কিন্তু আমরা ছিল 4 বছরের কোর্স। তখন ওখানে আমি ওই যে ডক্টর ভেটেরিনারি মেডিসিন এগুলা এই ডিগ্রি লাভ করি। পরবর্তীতে আমি আবার একই বিশ্ববিদ্যালয়ে, হ্যাঁ, আমি পাশ করার পরে আমি মাস্টার্স ইন ফিজিওলজি, ওই সাবজেক্টে আমি ভর্তি হই, এবং আমার ফিজিওলজিতে আমি মাস্টার্স করি। মাস্টার্স করার পরে পরবর্তীতে আমার সুযোগ হয়েছে বিএলআইতে কাজ করার, বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট। ওখানে আমি কিছুদিন একটা প্রজেক্টে কাজ করেছি, এটার নাম হচ্ছে হার্ট হেলথ প্রজেক্ট। ওই প্রজেক্টটা হচ্ছে একটা ডেয়ারি ফার্মে কীভাবে একটা হার্টকে মেনটেন করতে হয়, কীভাবে একটা হার্ট সুস্থ থাকে একটা ডেয়ারি ফার্মে তার প্রোডাকশনের জন্য, এটাকে বলা হয় হার্ট হেলথ ম্যানেজমেন্ট। ওখানে আমি কাজ করেছি কিছুদিন সায়েন্টিফিক অফিসার হিসেবে। পরবর্তীতে ওখান থেকে আমি ডিস্ট্রিক্ট ভেটেরিনারি হসপিটাল, যেটা রাঙ্গামাটি, ওখানে আমি কাজ করেছি অ্যাজ এ ভেটেরিনারি সার্জন হিসেবে। 6 মাসের আমার সুযোগ হয়েছে একটা গভর্নমেন্ট একটা প্রজেক্টে। এর পরবর্তীতে আমি 2001 সালে আমার চট্টগ্রাম, তখন ছিল চট্টগ্রাম ভেটেরিনারি কলেজ ছিল, সিজিবিসি বলা হয়, চট্টগ্রাম ভেটেরিনারি কলেজ, এবং এই কলেজে আমি লেকচারার হিসেবে জয়েন করি 2001 সালে। তখন পরবর্তীতে আমি এখানে, এখন এটা বিশ্ববিদ্যালয়, 2006 সালে বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়েছে। তো ওখানে আসার পরে আমি লেকচারার ছিলাম, লেকচার থেকে আস্তে আস্তে প্রমোটেড হয়েছে, এখন মানে প্রফেসর হিসেবে আসি, ফার্স্ট গ্রেড একজন প্রফেসর। তো আমার আলহামদুলিল্লাহ সুযোগ হয়েছে আমি বিদেশে লেখাপড়া করতে। পরবর্তীতে আমি একটা এরিয়া ডেভেলপ করেছি, এই যে অ্যানিম্যাল ওয়েলফেয়ার, হ্যাঁ, যেটা বাংলাদেশের প্রথম আমি শুরু করেছি। আমি ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, ওখানে 2006 সালে এটার উপর আমি ট্রেনিং করেছি, এবং কেমব্রিজ ইউনিভার্সিটি পরে 2008 এবং 2009 সালে আমি ইউনিভার্সিটি অফ লন্ডন, ওখানে আমি রয়্যাল ভেটেরিনারি কলেজ, যেটা সবচেয়ে ওল্ডেস্ট ইন দ্য ইউরোপ, ওখানে আমি অ্যানিম্যাল ওয়েলফেয়ার নিয়ে এক্সপার্টাইজ একজন প্রফেসর আন্ডারে কাজ করেছি। পরবর্তীতে আমি 2009 সালে আমি উচ্চতর শিক্ষার জন্য, মানে পিএইচডি করার জন্য আমি জাপানে যাই, টোকিও ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি। ওখানে আমি কাজ করি নিউট্রিশনাল বায়োকেমিস্ট্রি নিয়ে। নিউট্রিশনাল ফুড, বিশেষ করে খাবারের সাথে তার নিউট্রিয়েন্ট, ফুড ইনটেক, এবং এর সাথে ব্রেনের নিউরোসায়েন্স, যেটা নিউরোসায়েন্স নিয়ে আমার কাজ করার সুযোগ হয়েছে। ওখানে কাজ করি, পিএইচডি ডিগ্রি লাভ করি, এবং এরপরে আমি পোস্টডক করেছি আবার আগের যে অ্যানিম্যাল ওয়েলফেয়ার যেটা বললাম, ওখানে আমি ইউনিভার্সিটি অফ মেলবোর্নে আমি একটা টপিক্সের উপর কাজ করি, যেটা হচ্ছে মানব প্রাণী সম্পর্ক। আর সাধারণ শিক্ষার্থী এবং এই পেশায় যারা আসতে চায় তাদের প্রতি আপনার পরামর্শ কি থাকবে? যদি একজন সাধারণ শিক্ষার্থী বা এই পেশায় যারা আসতে চায়, তাদেরকে কিন্তু একটা মাইন্ডসেট হতে হবে, আমি এই সাবজেক্টটা
কী কারণে পড়তেছি, আমি সেবা দেওয়ার জন্য। এটা একটা মাইন্ডসেট। আপনি প্রথমে যদি একজন স্টুডেন্ট যদি মনে করে যে আমি এখানে ভেটেরিনারি সায়েন্স পড়বো, মানে তাহলে আমাকে গ্রামে গঞ্জে কাজ করতে হবে, মাঠে ঘাটে পথে কাজ করতে হবে, কারণ অ্যানিম্যাল টাচ করতে হবে। একটা অ্যানিম্যালের কাছে একজন রোগী তো, হ্যাঁ, আমি যখন ডক্টরের কাছে যাই, হ্যাঁ, ফিজিশিয়ানের কাছে, তখন ফিজিশিয়ান আমাকে টাচ করে, আমাকে দেখে, আমি মুখে কথা বলি, তখন সে আমাকে সব দিতে। কিন্তু তদ্রূপ একটা অ্যানিম্যাল, তার কাছে যেতে হবে, তাকে টাচ করতে হবে, এবং একটা আগে মানে মনস্তাত্ত্বিকভাবে তাকে ডিটারমাইন হতে হবে যে আমি অ্যানিম্যালের সেবা দিব, সেবার মান মানসিকতা থাকতে হবে, তখনই সে এই পেশায় আসা প্রয়োজন। আর একটা হচ্ছে পরিশ্রম। তাকে অবশ্যই এটা কিন্তু একটা অ্যানিম্যাল হ্যান্ডেল করবে সে, হ্যাঁ, একটা ডেইরি অ্যানিম্যাল, অনেক ভারী একটা অ্যানিম্যাল, তারপর সে ডগ ক্যাট, পোষা প্রাণী, তারপর পোলট্রি, সব ধরনের, ইভেন কি সে মানে আরও ওয়াইল্ড অ্যানিম্যালও হ্যান্ডেল করতে হবে। আমাদের অনেক স্টুডেন্ট তারা ওয়াইল্ড অ্যানিম্যালের কাজ করতেছে। সুতরাং এটা হচ্ছে হোলিস্টিক অ্যাপ্রোচ, ডাইভার্সিফাইড নলেজ, হ্যাঁ, এই সাবজেক্টটা। সুতরাং তাকে মানে মাইন্ডসেট করতে হবে যে সে পরিশ্রম করতে পারবে, সে সততার সহিত কাজ করবে, সে সেবা দিবে, তাহলে কিন্তু তাকে এই পেশায় আসা প্রয়োজন। এবং এটা যদি হয় তাহলে কিন্তু সে লাভবান হবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আজকের আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সুপ্রিয় দর্শক, আমি নিশ্চিত আজকের এই আলোচনা থেকে আপনারা অনেক তথ্য পেয়েছেন। দর্শক, এই পর্যায়ে আমরা জানব দেশের কিছু চাকরির খবর। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথিকে নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো।